নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অলকানন্দা। হেলথলাইন আপনাদের অনুষ্ঠান অবশ্যই, এবং আমাদেরও অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা শরীর সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছি। আর এই যে আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার থেকে আমাদের সঠিক পথ দেখানোর মাধ্যম একজন ফিজিশিয়ান। যারা এক্সপার্ট ফিজিশিয়ানস রয়েছে তারা প্রতিনিয়ত আমাদের গাইড করছেন আমরা কিভাবে আমাদের সমস্যাগুলোকে এড়িয়ে চলতে পারি জীবনে, যাতে আমরা সুস্থ থাকতে পারবো। এবং কোনো রোগ লক্ষণ যদি আগে থেকে শরীরে জানান দেয়, সেটাকে আমরা কিভাবে চিনে নিতে পারি, জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, যাতে আগে থেকে কিছুটা সতর্কতা আমরা অবলম্বন করতে পারবো। এবং সেই বিষয়ে বিভিন্ন পরামর্শ আমরা পেয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের হাত ধরে আমরা জানতে পারি আমাদের সার্বিক সুস্থতার এক মাধ্যম। অবশ্যই আমাদের সার্বিক সুস্থতা আমরা কিভাবে লাইফ লিড করলে পাবো জীবনে, যেটা আমাদের জন্য অত্যাবশ্যকীয়, সে কারণেই আমাদের এই প্রোগ্রামও আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়, প্রিয়, পরিচিত একটি অনুষ্ঠান। আপনাদেরকে বলি, যারা এই পারে রয়েছে, এই অনুষ্ঠানটি পুনরায় দেখার জন্য এবং বারবার আপনার সময় সুযোগ মতো দেখতেই পারে, তার জন্য আমরা রয়েছি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে সেখানে দেখবেন আমাদের সিটিভিএন একেডি প্লাস বলে সার্চ করবেন ইউটিউবের লোগোতে। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, যে কোনো প্রোগ্রামের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। তো এবার আজকে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, প্রত্যেকদিন একটা বিষয় যেমন থাকে, আজকের বিশেষ বিষয়টা থাকছে ক্রনিক পেলভিক পেইন। আমরা এই বিষয়ে যার কাছ থেকে জানবো, এক্সপার্ট ফিজিশিয়ানস এই মুহূর্তে আমাদের মধ্যে যাকে আমরা পেয়েছি, তিনি ডক্টর গার্গী নন্দী, ইনচার্জ পেইন ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট, ইএসআই ইনস্টিটিউট অফ পেইন ম্যানেজমেন্ট, কলকাতা। স্বাগত আপনাকে। নমস্কার। আজকের সময় দাঁড়িয়ে ডক্টর, অনেক বড় একটা সমস্যা মানুষের কাছে, অবশ্যই বলবো প্রত্যেক মানুষে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, তার মধ্যে পেলভিক পেইন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমেই বরং জেনে নেওয়া ভালো যে পেলভিক পেইন আমরা কাকে বলছি, মানে কোন জায়গার ব্যথাকে আমরা পেলভিক পেইন বলবো। অ্যাকচুয়ালি পেলভিক পেইন বলতে বোঝানো হয় যে আম্বেলিকাস যে আমাদের থাকে, আম্বেলিকাসের নিচের পার্ট, মানে লোয়ার অ্যাবডোমেনে যদি কোনো পেন থাকে, অথবা বাটক রিজিয়নে, এই রিজিয়নে যদি কোনো পেন 6 মাসের বেশি থাকে এবং সেটা যদি ডে টু ডে লাইফকে হ্যাম্পার করে, তখন আমরা সেটাকে ক্রনিক পেলভিক পেন বলতে পারি আর কি। মানে মূলত লোয়ার অ্যাবডোমিনাল পেইন যেটা, সেটাকেই আমরা ক্রনিক পেলভিক পেন বলি। আচ্ছা, এই যে ক্রনিক পেলভিক পেইন বেসিক্যালি কাদের মধ্যে বেশি দেখা যায়, মেলদের মধ্যে না ফিমেলদের? না, অবশ্যই ফিমেলদের ভেতরেই এটা বেশি দেখা যায়। কেন? তার প্রধান একটা কারণ হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস। এখন পরিসংখ্যানে বলছে প্রতি 10 জন মহিলার ভেতরে একজনের কিন্তু এন্ডোমেট্রিওসিসে ভুগছেন, এবং এই পেইন হচ্ছে সিভিয়ার পেইন আর কি। এটাই প্রধান কারণ। এছাড়াও নানা রকম কারণ আছে, যেমন যেটা আমরা বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম, বারবার ফ্রিকুয়েন্টলি একটা মোশন আসা, লুজ মোশন এবং কনস্টিপেশন অল্টারনেট করে আসে, সেক্ষেত্রে একটা ক্রনিক পেলভিক পেন হতে পারে। অনেকদিন ধরে যারা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ভুগছেন তাদের হতে পারে। কোনো রকম মাসেল পেনের জন্য হতে পারে, যে অ্যাবডোমিনাল পেটের যে মাংসপেশিগুলো রয়েছে সেখানে কোনো রকম স্ট্রেন বা স্ট্রেস পড়ছে, তার জন্য একটা ব্যথা থাকছে, যেটা লং টার্মে থাকছে। এরকম অনেক কজ আছে, অনেক কারণ আছে ক্রনিক পেলভিক পেনের, যদিও প্রধান কারণই এন্ডোমেট্রিওসিস এখন, যেটা খুব ডে টু ডে লাইফকে খুব হ্যাম্পার করছে অ্যাকচুয়ালি। মার্চ মাসটা মূলত এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেসের মান্থ। তো সেক্ষেত্রে প্রথমে জেনে নিই যে এই যে এন্ডোমেট্রিওসিস বলছেন, এবং এটাই যেহেতু প্রধান কারণ ফিমেলদের একটা পেলভিক পেইনে, তো বেসিক্যালি এটা কি, এন্ডোমেট্রিওসিস পেইন কেনই বা হচ্ছে? এন্ডোমেট্রিওসিস হচ্ছে যে আমাদের যে ইউটেরাস আছে তার ভেতরে একটা এন্ডোমেট্রিয়াম, মানে একটা কভারিং থাকে, যেটা প্রতি মাসে যখন আমাদের মাসিক বা পিরিয়ড হয়, যেটা হচ্ছে শরীরের বাইরে বেরিয়ে যায়, সেটা মূলত ইউটেরাসের ভেতরে থাকে। এবার যাদের এন্ডোমেট্রিওসিস হয় তাদের ওই ধরনের জিনিস সেটা ইউটেরাসের বাইরে জমা হচ্ছে। ধরুন ওভারির গায়ে হচ্ছে, ইউটেরাসের বাইরের দেওয়ালে হচ্ছে,
পেটে হচ্ছে এবং অনেকের লাংস অব্দিও ছড়িয়ে যেতে পারে। মানে আপনি বলছেন যেখানে বেসিক্যালি থাকার থাকার কথা কথা সেই জায়গায় থাকছে না, না, অন্যান্য জায়গায় অন্যান্য ছড়িয়ে জায়গায় পড়ছে। হচ্ছে। এবার হুম। যখন পিরিয়ড হচ্ছে, হরমোনাল চেঞ্জেস এর জন্য তো হচ্ছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলোর চেঞ্জের জন্য আমাদের যে মাসিক হচ্ছে, মাসিকের সময় যেমন ব্লিডিং হচ্ছে, সেই ঠিক একই ধরনের ব্লিডিং শরীরের ওই ওই জায়গাগুলোতে হচ্ছে তখন। আচ্ছা। তার ফলে ওই জায়গাতে যে পেইন সেন্সেশন যে নার্ভ দিয়ে ক্যারি করছে, বা ওই জায়গাটা তখন পেইনফুল হয়ে যাচ্ছে, বাইরের জায়গাটা। এবং একই সাথে ইউটেরাসের ভেতরেও একটা এক্সেসিভ ক্র্যাম্পস, প্রচুর পরিমাণে ব্লিডিং, হ্যাঁ, ওই সময়তে ইন্টারকোর্স করার সময় ব্লিডিং, হ্যাঁ, ব্লাডারে ছড়িয়ে যেতে পারে, মানে ইউরিনারি ব্লাডার বা হচ্ছে রেকটাম। তার ফলে আমাদের স্টুল পাস করার সময় পেন হচ্ছে, ইউরিন পাস করার সময় পেন হচ্ছে। এবার এই জিনিসটা প্রথম দিকে যেটা থাকে সেটা হচ্ছে যখন পিরিয়ড হচ্ছে, ওই ধরুন 5 থেকে 7 দিন প্রচন্ড ব্যথা, হ্যাঁ, পিরিয়ডটা যেই কমে গেল হয়তো ব্যথাটা কমে যাচ্ছে, মানে একটা সাইক্লিক্যাল পেন হচ্ছে। কিন্তু সেটা যখনই লং টার্মে থেকে যাচ্ছে, তখন যেটা বলি আমরা যে সেন্ট্রাল সেন্সিটাইজেশন, মানে যে কোনো ব্যথা 3 মাসের ভেতরে মানে বেশি যদি হয়ে যায়, তখন ওই জায়গার ব্যথা সেটাকে ব্রেনকেও এফেক্ট করে। আচ্ছা। তার ফলে সেই সাইক্লিক্যাল পেনটা তখন নন সাইক্লিক্যাল হয়ে যাচ্ছে, সারা মাস জুড়েই তার ব্যথা থাকছে। এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন বিশেষ করে মনে আসছে যে এন্ডোমেট্রিওসিস যেটা বলছেন, সেক্ষেত্রে প্রথমে তো দেখা যাচ্ছে একটি মানুষের নর্মাল, একজন লেডির নর্মাল সাইকেল হচ্ছে, পিরিয়ড হচ্ছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিওসিসটা ধরা পড়লো, আর সেই তখন যে নানা জায়গায় পেইন, নানা রকম পেইনের একটা লক্ষণ সে দেখতে পাচ্ছে, বিভিন্ন জায়গায় পেইন হচ্ছে, সমস্যা হচ্ছে। প্রথমে তো নর্মাল ছিল, পরে এটা একটা অ্যাবনর্মালিটি। এটা নর্মাল থেকে অ্যাবনর্মালিটি কি করে হলো? নর্মাল কারণ কি, বেসিক্যালি কেন হচ্ছে? এটা যে খুব স্পেসিফিক, অনেকে জিন ঘটিত বলে, হ্যাঁ, অনেকে ইমিউনিটি রিলেটেড বলে, খুব যে স্পেসিফিক খুব কারণ খুঁজে পাওয়া গেছে সেটা বলা যায় না। মেনলি যেটা বলা হয় যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন, মানে যে দিকে মেনস্ট্রুয়েশন হওয়ার কথা সেটা না হয়ে তার উল্টো দিক দিয়ে তার ফ্লো হচ্ছে। হ্যাঁ, এবার এর যে স্পেসিফিক কোনো মানে কারণ যে খুঁজে পাওয়া গেছে বলা যায় না, কিন্তু নিশ্চয়ই এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে। কারণ মানে আমি ধরুন প্র্যাকটিসের প্রথম দিকে যখন হয়তো করছি, তখন হয়তো এরকম পেশেন্ট গাইনোকোলজিস্টরাই হয়তো কিছু পেতেন, আমাদের কাছ অব্দি আর এসে পৌঁছাতো না। কিন্তু এখন কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি আমরা এই ধরনের পেশেন্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে এটা ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা রয়েছে? ম্যানেজমেন্ট তো ডেফিনেটলি রয়েছে। প্রধান ম্যানেজমেন্টটাই করেন হচ্ছে গাইনোকোলজিস্টরা। সেটা নানা রকম হরমোনাল থেরাপি আছে। ধরুন প্রজেস্টেরন দেওয়া হয়, হ্যাঁ, জিএনআরএইচ অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট দেওয়া হচ্ছে, নানা রকম ইমপ্লান্টেবল ডিভাইস হরমোনাল দেওয়া হচ্ছে, যেগুলো ওই যে হরমোনাল ডিসব্যালেন্স সেটাকে ঠিক রাখতে সাহায্য করছে, বা হয়তো মেনস্ট্রুয়েশনটাকে বন্ধ করে রাখছে। তাহলে কি হচ্ছে, নর্মাল মাসিকও যেমন হচ্ছে না, ওই জায়গাগুলোতেও আর কোনো ব্লিডিং হচ্ছে না। এবার এইগুলো তো গাইনোকোলজিস্টের পার্ট আর কি। হ্যাঁ, ওনারাই প্রাইমারি ট্রিটমেন্ট এটাই করছেন। আচ্ছা। এবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওষুধের দ্বারাতেই কম থাকছে, কিন্তু 25 থেকে 30% মানে মহিলাদের এই ওষুধ দিয়েও দেখা যাচ্ছে যে ব্যথা তখন কমছে না। এবং এই যে মেডিসিন খাচ্ছেন অথচ ব্যথাটা কন্ট্রোল না, সেক্ষেত্রে কি কাজটা আপনাদের কাছে? সেক্ষেত্রে তখন আমাদের কাছে আসছে যে দুটো ক্ষেত্রে আমাদের কাছে বেসিক্যালি পেশেন্ট আসেন, গাইনোকোলজিস্টরা রেফার করেন। একটা হচ্ছে যে এরকম আনকন্ট্রোলড পেন, যখন ওষুধ খেয়েও ব্যথা যে বললাম 25 থেকে 30% ব্যথা কমছে না, তখন এক সময় পাঠাচ্ছেন। আর একটা সময় আসছে এনাদের এন্ডোমেট্রিওসিস পেশেন্টদের খুব ইনফার্টিলিটি হয়। আচ্ছা। যখন ওনারা প্রেগনেন্সি ট্রাই করছেন, তখন তো এই ধরনের যে ওষুধ সেগুলো তো দেয়া যাচ্ছে না, বা পিরিয়ড বা মাসিক বন্ধ করেও রাখা যাচ্ছে না। আবার এত পেন হচ্ছে যেটা ওনারা পেশেন্ট সহ্য করতে পারছে না, তখন পেশেন্ট আমাদের কাছে আসে যে আমাকে একটা 5-6 মাসের একটা উইন্ডো দেয়া হোক, পেনলেস একটা উইন্ডো,
যে সময়টাতে আইদার ওনারা আইভিএফ ট্রাই করবেন অথবা নর্মাল প্রেগনেন্সি ট্রাই করবেন, এই সময়টাতে ওনারা আমাদের কাছে আসেন। তো এই এই দুটো সময়তে আমরা মেনলি পেশেন্ট পাই আর কি। আচ্ছা, এক্ষেত্রে ব্যায়াম করা বা ফিজিওথেরাপিস্টদের কোনো ভূমিকা কি আছে? অবশ্যই আছে। আমরা যে বলি পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ, কিগলস এক্সারসাইজ, যেগুলো অনেক সময় আফটার প্রেগনেন্সি দেওয়া হয়, সেইগুলো এবং হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। কারণ এগুলোতে না এই যে ব্লিডিং হচ্ছে তার ফলে প্রচুর মাসেল স্প্যাজম হয়, তো সেই মাসেলকে লুজ রাখার জন্য ডিফারেন্ট টাইপস অফ রিল্যাক্সেশন টেকনিক, পেলভিক ফ্লোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এইগুলো রেগুলার করা, মেডিটেশন করা। হ্যাঁ, কারণ ওই যে বললাম যে একটা সেন্ট্রাল সেন্সিটাইজেশন কিছুটা তো কিছুদিন পর গিয়ে তো সেটা ব্রেনেও চেঞ্জ আনছে, এবং একটা দুটো রকম হচ্ছে। ধরুন একটা পেইনফুল একটা 7 to 10 days, এটা যেমন একটা হিউজ একটা সাইকোলজিক্যাল বার্ডেন, তার সাথে পেশেন্টের ইনফার্টিলিটি হয়তো হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো না, বা ধরুন আপনি ওষুধ দিয়ে তার একটা পিরিয়ড বন্ধ করে রেখেছেন 1-2 বছর ধরে, সেটাও তার জন্য খুব একটা সাইকোলজিক্যালি একটা খুব সমস্যার হয়ে দাঁড়ায়। এইগুলোর জন্য মানে বডি রিল্যাক্সেশন টেকনিক্স বা এক্সারসাইজের ভীষণই বড় ভূমিকা। সেটা আপনারাই যখন পেশেন্ট আসছে গাইড করে দিচ্ছি। সেই জন্যই হচ্ছে না, মানে কেউ একাই এটা ট্রিটমেন্ট করতে পারে না। এটাতে যেমন গাইনোকোলজিস্টের একটা বড় পার্ট আছে, পেন ফিজিশিয়ানের পার্ট আছে, যদি পেশেন্ট খুব অ্যাংজাইটি ডিপ্রেশনে যান সাইকিয়াট্রিস্টের পার্ট আছে, ফিজিওথেরাপিস্টের পার্ট আছে। এটা একটা সবাই মিলে এটা না করলে কেউ একা এর সমাধান কিন্তু করতে পারবেন না। সমস্যাটাই এমন একটা সমস্যা। সত্যি বলতে আমরা কিন্তু সমাধানটা ভীষণভাবে চাই প্রত্যেকেই, কারণ সবাই হয়তো কেউ একটু অ্যাওয়ার রয়েছে, কিন্তু কিছু মানুষ অ্যাওয়ার নন। হয়তো দীর্ঘদিন একটা তলপেটে ব্যথা করছে তার, কিংবা ধরুন কোমরে ব্যথা করছে, অনেক সময় ভেবে নিচ্ছে বোধহয় কোমরের সমস্যা, অনেক সময় ভেবে নিচ্ছে জানি না কি হচ্ছে, কিন্তু দেখি যদি কোনোভাবে কম হয়। বেসিক্যালি কতদিন একটা পেলভিক পেইন স্টে করলে মানুষকে সচেতন হওয়া উচিত যে না, এবার আমাকে কিন্তু ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন? দেখুন, একটা হচ্ছে যে নর্মাল অল্প স্বল্প ক্র্যাম্পস পিরিয়ডে এটা নর্মাল, হ্যাঁ, কিন্তু সেটা যদি এমনই একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে চলে গেল যে আপনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদমই আপনি কাজে যেতে পারছেন না, বা ওই যে বললাম ইউরিন পাস করার সময় একটা তীব্র ব্যথা হচ্ছে, মানে এরকম পেশেন্ট এসে বলে মনে যেন কেউ মানে কিছু ছুঁচ বিধিয়ে দিচ্ছে আর কি, এই ধরনের ব্যথা। কনস্টিপেশন হচ্ছে, মানে এতই পেন হচ্ছে যে ভয়ে সে স্টুল পাস করতে পারছে না, যেতে মানে চাইছে না। তো এইগুলো যদি হয় তখন তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ আমরা একটা বলি যে ডিপ ইনফিলট্রেটিং এন্ডোমেট্রিওসিস, মানে যখন একটা স্টেজে আসে এই যে এন্ডোমেট্রিয়াম যে টিস্যুগুলো ইউটেরাসের বাইরে হচ্ছে, সে সামনের ব্লাডার, রেকটাম সবাইকে একটা মানে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে যাচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু তখন ট্রিটমেন্ট বলুন বা এর যে সার্জিক্যাল পদ্ধতি বলুন, সেগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। তো সেই জন্য যদি অতিরিক্ত হয় এবং যদি এই ধরনের সমস্যা হতে থাকে বা ব্যথাটা ওই মাসে 7-10 দিনে সীমাবদ্ধ না থেকে গোটা মাস জুড়েই একটা তলপেটে ব্যথা থাকছে, তখন কিন্তু অবশ্যই পরামর্শ নিতে হবে ডাক্তারের। বেশিরভাগ মেয়েদের দেখা যায় যে একটা পিরিয়ডিক পেইন থাকে, তারা মনে করে নিয়েছেন যে এটা কিন্তু কমন, এই সময়টা একটা কমন। অনেকের দেখা যায় প্রথম দিনটা পেইন থাকছে, অনেকের আবার 2 দিন থেকে 3 দিন স্টে করে, এরকমও হয়। এটা কি নর্মাল বলা যেতে পারে? এটা নর্মাল, কিছুটা পেইন নর্মাল, মানে তো সেইটা মানে যদি আপনার ডে টু ডে লাইফকে হ্যাম্পার না করে বা এই ধরনের সিমটমস আদার্স কিছু না থাকে, তাহলে অতটা চিন্তার কিছু নেই আর কি। পেলভিক পেইন কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে, এটা দেখার জন্য নির্দিষ্ট কোনো টেস্ট আছে কি? মেইনলি এটা কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে আপনি গেলেন তার ওনার সাইন সিমটমস দেখেই আমরা মানে গাইনোকোলজিস্টরাই মেইনলি এটাকে ডায়াগনোস করে যে এটা এন্ডোমেট্রিওসিস কিনা। এবার এর সাথে আমরা কিছু ইউএসজি করে দেখতে পারি, লোয়ার অ্যাবডোমিনাল ইউএসজি, যেখানে এই যে ব্লাড যে বেরোচ্ছে ওভারির গায়েতে সিস্টের মতো হয়ে যায়, ব্লাডটা জমে চকলেট সিস্ট বলা হয়। তো সেইটা অপারেবল কজ, সেটাকে করা যেতে পারে। এর থেকে একদম খুব সিভিয়ার একটা স্টেজে যদি চলে যায়, ডায়াগনোসিসে কিছু ডাইলেমা হচ্ছে, সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করে দেখলে আমরা ওই ব্লিডিং স্পট গুলোকে তখন দেখা যায় আর কি।
টেস্টের পদ্ধতি এগুলোই আছে, যেটা টেস্টের পদ্ধতি কনফার্মেশন। এগুলি, তবে মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে সাইন্স সিমটমস দেখেই গাইনোকোলজিস্টরা বলেন যে এটা এন্ডোমেট্রিওসিসের পেইন বা ট্রিটমেন্টের জন্য এলেন হ্যাঁ। কোনো পেশেন্ট, সাধারণত কি কি স্টেপ নিয়ে থাকবেন, শুরু থেকে কি কি স্টেপ থাকে তাদের জন্য? দেখুন, আমাদের কাছে যখন আসে, মানে পেন ফিজিশিয়ানদের কাছে যখন আসছেন, তখন অলরেডি ওনারা হরমোনাল ট্রিটমেন্ট সমস্ত ওনারা ট্রাই করেছেন এবং অনগোয়িং চলছে আর কি। কিন্তু তাতেও ধরুন পেন কমছে না, ওই যেটা বললাম এই একটা স্টেজে, অথবা সার্জারি হয়েছে, সার্জারিতেও দেখা গেছে যে ওরকম প্রায় 28% মতো করার পরেও পেন কমে না, এবং 5 years আফটার 5 years মানে হাফ অফ দ্য পেশেন্টের পেন আবার ফেরত আসে। আচ্ছা। হ্যাঁ, তো তখন ওনারা আমাদের কাছে রেফার করেন বা আমরা সেই পেশেন্ট পাই। প্রথমেই আমরা যেটা করি, কিছু নিউরো মডুলেটার্স, কারণ এই যে বললাম যে 3 মাসের বেশি ব্যথা থাকলেই যে ব্রেন চেঞ্জেস হচ্ছে বা অর্গানের ভেতরে নার্ভে কিছু চেঞ্জ হচ্ছে, তো সেইগুলোর জন্য আমরা অ্যামিট্রিপটিলিন, গাবাপেন্টিন জাতীয় কিছু নিউরো মডুলেটার্স আছে, আচ্ছা। সেগুলো দিই। এছাড়া যদি পিরিয়ডের সময় অতিরিক্ত হয়, তখন যেটা নর্মাল এনসেডস, যেমন ধরুন ড্যাক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক বা মেফেনাফিং অ্যাসিড, যেটা দেখবেন খুব পিরিয়ডের পেনের সময় খুব চটজলদি বাজারে মানে পাওয়া যায় আর কি, সবাই খুব নেয়, তো সেইগুলো অতিরিক্ত ব্যথার সময় চেষ্টা করা হয়। ওপিওয়েড জাতীয় ওষুধ, ধরুন ট্রামাডল বা এগুলো আমরা চেষ্টা করি একটু কম দিতে, কারণ এগুলো হ্যাবিট ফর্মিং, আর এই ব্যথা তো সহজে সারবে না, এই ব্যথা চলতেই থাকে, কন্ট্রোল করে রাখার মতো। তো সেই জন্য ওপিওয়েডটা খুব রেস্কিউ অ্যানালজেসিক, মানে একদম কোনোতেই কিছু কাজ হচ্ছে না, সেক্ষেত্রে তখন আমরা দিই আর কি। আচ্ছা। তো এইগুলো দিয়ে দেখা গেল যে অনেকেরই এটাতেই হয়তো পেনটা অনেকটা কম থাকলো, মানে এইভাবে চলে। আর তাতেও যদি কম না থাকে, আমাদের ইন্টারভেনশনাল পেন প্রসিডিওর কিছু আছে, সেগুলো আমরা তখন করি। সার্জারির প্রয়োজন হয় বেসিক্যালি কখন, মানে কোন সিচুয়েশনে সার্জারির মতো একটা, বহু মানুষ ভয় পান সার্জারিটাকে নিয়ে, মনে করেন সার্জারি মানেই হয়তো এমন কোনো একটা সিচুয়েশনে তিনি এসে গেছেন, এবং কতটা আদৌ সাকসেস হবে সেটাও একটা চিন্তা থাকে। এবার এটার সার্জারি করার ক্ষেত্রে দেখুন, যদি একদম ওই চকলেট সিস্ট হয় বা সিস্ট একটা পাচ্ছি ওভারিতে, সেটাকে রিমুভ করে দেওয়া যায়। এছাড়া হচ্ছে অ্যাডিশনস, যে বললাম যে ধরুন ব্লাডার, ইউরেটার বা এইগুলো পেলভিক অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার সাথে যখন ইউটেরাস যখন লেগে যাচ্ছে, সেগুলোকে, ওই অ্যাডিশনস গুলোকে ভেঙে দেওয়া বা ব্রেক করে দেওয়ার জন্য অ্যাডিশিওলাইসিস করা হয়। কিন্তু ওইটারও এফেক্ট ধরুন 2 থেকে 5 বছর পর্যন্ত হয়তো থাকছে। তো নর্মালি করা হয় যখন অতিরিক্ত পেইন, মানে একদম পেশেন্ট টলারেট করতে পারছে না সেই সময়, অথবা পেশেন্টের প্রেগনেন্সি ট্রাই করবে হয়তো, একটা পেনলেস একটা পিরিয়ড দরকার, যেটা বলছিলাম, তো তার আগে অনেক সময় অ্যাডিশিওলাইসিস ওনারা করে দেন, গাইনোকোলজিস্টরাই মেনলি করেন। তো এটা করে দিলে কিছুটা একটা পেন ফ্রি একটা 2 বছর মতো হয়তো পাওয়া গেল, 1.5-2 বছর, তখন একটা আইভিএফ বা প্রেগনেন্সি ট্রাই করলেন। তো এইগুলোই সার্জারি। আর যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় টোটাল হিস্টেরেক্টমি, মানে টোটাল ইউটেরাস, ওভারি এগুলো বাদ দিয়ে দেওয়ারও, মানে যদি সেই স্টেজ অবধি যায়, তখন সেটাও একটা অবশ্যই একটা তার ট্রিটমেন্ট অপশন। সত্যি বলতে এইরকম একটা সিচুয়েশন, এটা আমাদের কাম্য নয়, ভীষণ পেইনফুল একটা কন্ডিশন। প্রিভেনশন আমরা সবসময় বলি যে যে কোনো সিচুয়েশন যখন একটা সিরিয়াস কন্ডিশনে পৌঁছায়, 1 দিন 2 দিন নয়, তার পেছনে একটা লম্বা হিস্ট্রি থাকে। সাধারণত কি ভাবে প্রিভেন্ট করা যায়? দেখুন, যার হচ্ছে সেটা যে খুব প্রিভেন্টেবল, মানে প্রিভেন্ট করা যাচ্ছে সেটা না। প্রথম থেকে আর্লি ডায়াগনোসিস হলে যেটা হয়, মানে তাহলে যে অ্যাডিশনস বলছিলাম, ধরুন ব্লাডারের সাথে লেগে যাচ্ছে, ইউটেরাসের সাথে রেকটাম লেগে যাচ্ছে, বা আমাদের যে খাদ্যনালী তার সাথে ইউটেরাসটা আটকে গেল, সেইগুলোকে হরমোনাল থেরাপি করে অবশ্যই সেই জিনিসগুলোকে রোধ করা যায়। তো ডিজিজটা যাতে আর প্রোগ্রেস না হতে পারে, সেইগুলো হরমোনাল থেরাপির জন্য, মানে থেরাপি দিয়ে করা যায়। আর ব্যথাটা কম রাখার জন্য আমাদের এখন কিছু আমরা যেগুলো করি ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট টেকনিক্স, মানে যে নার্ভ রুট দিয়ে এই ব্যথাটা ধরুন ক্যারি হচ্ছে, সেইগুলোকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে অ্যাবলেট করে দিচ্ছি।
আচ্ছা। তার ফলে অনেকদিন ব্যথাও কম থাকছে, তার সাথে হরমোনাল ট্রিটমেন্ট চলছে। আহ, এইভাবে ধরুন রোগটাকে প্রতিরোধ করা যাচ্ছে। এছাড়া কিছু ওয়েট রিডাকশন করা, কিছু হেলদি ফুড হ্যাবিটের ওপর কিছু কিছু আহ, মানে স্টাডি বা রিসার্চ আর্টিকেল আছে যেটাতে বলছে কিছু ফুডের কন্ট্রোল করলে আপনার ব্যথাটা কম থাকবে, যেমন রসুন, পেঁয়াজ, আদা এগুলো একটু কম, মানে চিনি জাতীয় পদার্থ মানে সুগার কন্টেনিং কোনো ফুড একটু কম খাওয়া, তারপরে মানে ল্যাকটোজ আছে এই ধরনের খাবার কম খাওয়া, কলিফ্লাওয়ার এগুলো একটু কম খাওয়া, এগুলো একটু মানে কম খেলে বলছে ব্যথাটা কিছুটা কন্ট্রোলে থাকবে। গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া, হ্যাঁ, তো এগুলো কিছু ফুড হ্যাবিট, এগুলো তো কিছুটা প্রিভেন্ট করতে সাহায্য করছে। আর সাধারণত মানুষ এখন কিন্তু বাইরের দিকে বেশি ঝুঁকছেন, এত বিজি লাইফ, তার মধ্যে দেখা যাচ্ছে তাদের লাইফ স্টাইল আগের মতো কিন্তু নেই, অনেক চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে স্ট্রিক্টলি যদি কিছু রুলস ফলো করতে বলেন, তাদের কি কি ফলো করতে বলবেন, যেটাই অন্তত তাদের এই ধরনের সমস্যায় আসার থেকে, মানে পেলভিক পেইন একটা বড়ই সমস্যা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, তার থেকে অন্তত তারা সেফ থাকতে পারেন? প্রথমতই আমরা যেটা বলি একটা হেলদি লাইফস্টাইল, প্রপার স্লিপ, হ্যাঁ, একটা রেগুলার একটা এক্সারসাইজ, ওয়েট কন্ট্রোল, স্ট্রেস ম্যানেজমেন্ট। কারণ না আমরা সবসময় বলি যে কোনো ক্রনিক পেন শুধু কিন্তু ফিজিক্যাল পেন নয়, মানে ধরুন এই যে একটা মাসেল ক্র্যাম্পস হচ্ছে সেটা কিন্তু শুধু নয়, তার সাথে তার সাইকোলজিক্যাল, সোশ্যাল, তার ফাইন্যান্সিয়াল, তার স্পিরিচুয়াল সমস্ত কম্পোনেন্ট কিন্তু এর সাথে জুড়ে আছে। তাই আপনি যদি স্ট্রেসফুল লাইফ লিড করেন, আপনার হয়তো যে পেনটা আমরা স্কোরিং এ হয়তো 4-5 থাকার কথা, সেটা আরো 1-2 স্কোর এগিয়ে যাচ্ছে। সেই জন্য একটা স্ট্রেসফুল লাইফ এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে মানুষ যে কোনো সেক্টরেই রয়েছেন একটা সাংঘাতিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রত্যেকেই। তার মধ্যে বেশ কিছু সময় দেখা যাচ্ছে মানুষ বসেই কাজ করছেন, বসেই রয়েছেন, মানে এইগুলো তার থেকে অনেকগুলো সমস্যা পরবর্তীকালে দেখা যাচ্ছে মানুষের এসে যাচ্ছে। বর্তমান সমীক্ষা, বর্তমান যা কিছু জার্নাল, যা কিছু আমরা জানতে পারছি স্টাডি করে, তো এইরকম একটা সিচুয়েশন, তার সাথে রয়েছে একটা পেলভিক পেইনের মতো এত বড় একটা সমস্যা। একটা মানুষকে ধরুন এলো, ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সারিয়ে তুললেন, ফার্দার কি তার একই রকমের সমস্যা আবার হতে পারে যদি লাইফস্টাইল ফলো করতে কোনো রকম, বা আপনাদের ইনস্ট্রাকশন ফলো করতে কোনো রকম হয়তো ইরেগুলারিটি হচ্ছে বা ঠিকঠাক ফলো করতে পারছে না? এটা তো ডেফিনেটলি হতে পারে, কারণ যতদিন ধরুন আপনার মানে যদি আমি শুধু এন্ডোমেট্রিওসিসটাকে ধরি, হরমোনাল এই ডিসব্যালেন্সটা চলবে ততদিনই এটা হতে পারে, মানে পেনটা আবার রেকার করতে পারে। তো সেহেতু যতদিন পর্যন্ত রিপ্রোডাক্টিভকালি মানে একটা পিরিয়ডে থাকছেন আর কি, মানে শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকছে, এই ইমব্যালেন্সটা থাকছে তাদের, ততদিনই পেন রেকার করতে পারে। তবে যতটা সম্ভব পারা যায় যে একটা হেলদি লাইফস্টাইল লিড করা, হ্যাঁ, এক্সারসাইজ করা, হ্যাঁ, তো ততদিন কিছুটা হলেও পেনটাকে কমিয়ে রাখা যায়। মানে এটাকে বেসিক্যালি পেনটাকে কন্ট্রোলে রাখা, এটাকে তো আর সারিয়ে ফেলবো বলা যায় না, কন্ট্রোলে রাখা যায় আর কি। যারা পেশেন্ট আসছে ডক্টর, আজকের সময় দাঁড়িয়ে কি ধরনের পেশেন্ট বেশি পাচ্ছেন? সেক্ষেত্রে কোনো এজ লিমিটেশনস রয়েছে বা কোনো লাইফস্টাইল ডিসঅর্ডারের কিছু রয়েছে কি তাদের? হ্যাঁ, মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একদম খুব অ্যাক্টিভ লাইফ যারা লিড করছেন, যে বয়সটা ধরুন মানে 18 থেকে ওই 30-40, হ্যাঁ, এদের ভেতরেই কিন্তু এই সমস্যাটা বেশি দেখতে পাচ্ছি। কারণ কি হচ্ছে, মানে রিসেন্টলি একটি পেশেন্টের গল্প বলি, মানে 16 বছর বয়স একটি মেয়ে এলো, সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, 3 বার সার্জারি হয়েছে। আচ্ছা। হ্যাঁ, ওষুধে কোনো কাজ হচ্ছে না, মানে 3 রকম তার হরমোনাল ট্রিটমেন্ট চলছে এবং ফুল অফ নেগেটিভ থটস, মানে সুইসাইড অ্যাটেম্পটও করেছে আর কি এরকম। আচ্ছা। এবার কি তার একটা ভিসিয়াস সাইকেল চলছে, সে তার সাথে কথা বলে জানা যাচ্ছে সেই যে মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে না পেনের জন্য, সে 1 ঘন্টা বসে থাকতে পারে না, পড়তে পারে না, হ্যাঁ, সে প্রচন্ড অ্যাংজাইটি, তার পেন হচ্ছে এবং এই মাসের ওই সময়টা আসলেই তার মনে হচ্ছে একটা ফোবিয়া কাজ করছে, কোথাও একটা সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে। এবার এই সাইকেলটাকে আপনি যখন ব্রেক করতে না পারবেন ততক্ষণ এটা চলতেই থাকবে। তো আমরা একটা ওই যেটা বলছিলাম রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস,
সেটা করার পর লাস্ট এখন 2-3 মান্থস এখনো পর্যন্ত সে ভালো আছে। এবং তার সাথে কিন্তু ওই যে বললাম যে আমরা একাই কিছু করতে পারি না, তার সাথে গাইনোকোলজিস্ট তার ট্রিটমেন্ট করছেন, তার সাথে সাইকিয়াট্রিস্ট তার মানে একটা পার্ট দেখছেন, আমরা সবাই মিলেই চিকিৎসা হচ্ছে। এটা যেমন দেখছি। আবার ওই যে বললাম ইনফার্টিলিটি নিয়ে যখন আসছেন, হ্যাঁ ওই সময়টাও কিন্তু অনেক পেশেন্ট আমরা পাচ্ছি। মানে বেশিরভাগটা অনেকটাই দেখতে পাচ্ছেন যে কোনো না কোনো ভাবে তাদের মেন্টাল এফেক্ট হচ্ছে, এটাও সাংঘাতিক, যে কারণে আবার পেনটা আবার বেড়ে বেড়ে যাচ্ছে। এবার লাইফ একটা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে তখন তারা কিন্তু দেখা যাচ্ছে যে তুলনামূলক কিছুটা রিল্যাক্সড, হ্যাঁ, বা পেনের আমরা আরো বেশি ইন্টারভেনশন কিছু করে দিতে পারছি। তো ফ্যামিলি কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত কিন্তু হিউজ মেন্টাল বার্ডেন আচ্ছা থেকে যাচ্ছে আর কি। মানে শুধু একটা মানুষ তো ডিস্টার্ব হয় না, পুরো ফ্যামিলি জুড়ে সবাই ডিস্টার্ব, পুরো ফ্যামিলি এই ধরনের সমস্যায় বেসিক্যালি। হ্যাঁ। এবং আজকের সময় দাঁড়িয়ে যে মানুষ বলে না যে সাইকোলজিক্যালি স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, এটা যে কতখানি অন্যদিকেও প্রভাব ফেলে শরীরের উপরে, এগুলোই বোধহয় তার এক্সাম্পল। হ্যাঁ একদম। মানে আমি তো একটা ব্লগ করে দিলাম, সেটাতে নিশ্চয়ই তার মানে এতটা লাভ হলো না যে মানে সে এতদিন পর সে পরীক্ষাতে বুঝতে পারলো এবারে। মানে প্রত্যেকের তার নিজের নিজের জায়গায় কাজ ট্রিটমেন্ট গুলো চালিয়েছে, পেশেন্টও মোটিভেটেড হয়েছে, বা এই যে একবার ও একটা সাইকেল দেখলো যে না আমার পেন হলো না, এটাতেই সে অনেক মোটিভেটেড হলো যে না সে একটা জিমে যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা পজিটিভ জায়গা, কারণ এতবার ট্রিটমেন্ট নিয়ে 3বার বললেন একটা সার্জিক্যাল প্রসিডিউরে গিয়েও এটা মানে আমার কাছেও একটা চ্যালেঞ্জ ছিল। মানে পেশেন্টও বাড়ির লোকও আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে যে আপনি করুন, হলে হবে, এত তো করলাম, হ্যাঁ আপনি চেষ্টা করে একবার দেখুন। মানে কোনো জায়গায় সাকসেস না পেয়ে শেষ ভরসা এই পেইন ম্যানেজমেন্টের উপর থেকেই, কারণ সিমটম সম্ভব হলো সুস্থ হওয়া। ভেতরে আপনার যাই হোক, ধরুন এই যে সুগার প্রেশার, এটা তো বাইরে থেকে বোঝা যায় না বলে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু যখনই সেটা একটা পেইনফুল, একটা হাতের ফোড়া, সেটা হয়তো অতটা ক্ষতিকারক না, কিন্তু যেহেতু আপনাকে ব্যথা দিচ্ছে আপনি দৌড়ে গিয়ে আগে ডাক্তার দেখাবেন। এটা কিন্তু অনেক বড় আজকে বিষয়ে উঠে এলো, তার কারণ এই যে পেইন ম্যানেজমেন্ট নিয়ে যারা রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, আপনাদেরই মতো আপনি আছেন একজন তার মধ্যে অন্যতম, এবং একটা খুব ভালো শেয়ার করলেন মেমোরিজ। অলরেডি এত ভালো থাকতে পারেন একজন মানুষ, এই কথাগুলোই বোধহয় ওপারে যারা রয়েছেন দর্শক বন্ধু, যারা এমন সমস্যায় ভুগছেন, তারাও বোধহয় একটা রাস্তা পাবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। এ কারণেই বলি হেলথলাইন আমাদের প্রত্যেকের দেখা উচিত। প্রত্যেকে এক্সপার্ট ফিজিশিয়ান নিজের নিজের অভিজ্ঞতাকে শেয়ার করেন, শুধু তাই না আমাদের ভালোও রাখেন তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে তাদের চিকিৎসার মাধ্যমে। প্রত্যেক দিন ঠিক বিকেল 5:30টায় হেল্পলাইন দেখতে ভুলবেন না। হেল্পলাইন দেখতে থাকুন। আমরা সিটিভিএন এখন কিন্তু ইউটিউবেও রয়েছি, তাই অবশ্যই আপনি আপনার হ্যান্ডসেটে ইউটিউবে চলে গিয়ে সেখানে সিটিভিএন একেডি প্লাস বলে সার্চ করলে আমাদের চ্যানেলটির লোগো দেখতে পাবেন। সেখানে বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার সাবস্ক্রাইব করে নিলে সব প্রোগ্রামের সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন, সমস্ত প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। কেমন, বিশেষ করে এই যে তথ্য সমৃদ্ধ যে কোনো অনুষ্ঠান এবং আমাদের শরীরকে আমরা কিভাবে ভালো রাখতে পারি কিছু গাইডলাইন ফলো করে, তার মতো এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সবকিছু আপনাদের সবসময় সঙ্গে থাকছে, আপনাদের অ্যাওয়ার করছে, ভালো রাখছে, সতর্ক করছে। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।